আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। চলে আসলাম নতুন কারিকুলামের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়টির নতুন আরও একটা পর্ব নিয়ে। আমরা আজকের এই পর্বে মূলত যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মধ্যবিন্দু নির্ণয়, মিড পয়েন্ট। আমাদের আলোচ্য বিষয় আমরা সবাই চলে যাই এই যে মধ্যবিন্দু নির্ণয়। তো আমাদের স্থানাঙ্ক জ্যামিতি যখন আমরা করতে যাই তখন আমাদের সামনে যদি দুইটা বিন্দু থাকে, হ্যাঁ, দুইটা বিন্দু, এই হচ্ছে একটা বিন্দু আর এই হচ্ছে একটা বিন্দু, এ এবং বি, দুইটা বিন্দু। তো এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু যেটা আছে, এই যে মধ্যবিন্দু যেটা আছে তার স্থানাঙ্ক কিভাবে করে নির্ণয় করতে হয়। আপনি দুইটা বিন্দুর মান জানেন, এ বিন্দু এবং বি বিন্দুর মান আপনি জানেন, এ বিন্দুর স্থানাঙ্ক আপনার জানা আছে, বি বিন্দুর স্থানাঙ্ক আপনার জানা আছে। তো এখন এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু মানে এই দুই বিন্দুর মাঝখানে যেই বিন্দুটা আছে তার স্থানাঙ্ক কত হবে এটা নির্ণয় করার পদ্ধতিটাই মূলত আমরা আজকের এই পর্বে শিখব ইনশাআল্লাহ। তাহলে এই যে দুইটি বিন্দুর মধ্যবিন্দু আমরা নির্ণয় করব, এই দুইটি বিন্দু এটা কখনো কখনো থাকতে পারে এক্স অক্ষ বা ওয়াই অক্ষের উপরে, অথবা কখনো কখনো থাকতে পারে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ কারোর উপরেই না, সম্পূর্ণ আলাদা জায়গাতে থাকতে পারে। তো আমাদের সামনে এই দুইটা পদ্ধতি আমাদের সামনে আসবে। আমি আপনাদেরকে একটু কথাটা একটু ক্লিয়ার করি। মনে করেন এই যে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আপনারা সবাই জানেন। তো এক্স অক্ষের উপর অবস্থিত দুইটা বিন্দু। এখন আমাদেরকে যদি বলে যে এই যে এক্স অক্ষের উপর অবস্থিত দুইটি বিন্দু তাদের মধ্যবিন্দু নির্ণয় করো, তখন আমরা কিভাবে করে করতে পারি? অথবা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, আপনারা জানেন যে এটাকে বলা হয় ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের উপর অবস্থিত দুইটা বিন্দু, আমাদেরকে যদি বলে ওয়াই অক্ষের উপর অবস্থিত এই দুইটি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, তখন কীভাবে করে করতে হবে? আবার আরেকটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটা বিন্দু সম্পূর্ণ আলাদা জায়গাতে আছে, হ্যাঁ, আলাদা জায়গাতে, সম্পূর্ণ আলাদা জায়গাতে আছে। এই দুইটা বিন্দু সরাসরি এক্স অক্ষের উপরেও না, ওয়াই অক্ষের উপরেও না, সম্পূর্ণ আলাদা জায়গাতে আছে। তখন এই দুইটা বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কীভাবে করে নির্ণয় করতে হবে? এই দুইটা বিষয় আমাদের সামনে আসবে। একটা হচ্ছে যদি দুইটি বিন্দু অক্ষের উপর অবস্থিত হয়, অক্ষ, এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ, যদি দুইটি বিন্দু অক্ষের উপর অবস্থিত হয় তখন মধ্যবিন্দু নির্ণয় করার পদ্ধতি। আর যদি দুইটি বিন্দু অক্ষের উপরে না, সম্পূর্ণ আলাদা জায়গাতে, ভিন্ন একটা জায়গাতে অবস্থিত হয়, তখন কিভাবে করে তাদের মধ্যবিন্দু নির্ণয় করতে হয় আমরা সেটা শিখব ইনশাআল্লাহ এখানের মধ্যে। আচ্ছা, তাহলে দেখেন আমরা এখানে তাহলে শুরু করি, লাইন বাই লাইন আমরা সামনের দিকে আগাই। মানচিত্র প্রস্তুত করার সময় দুই বিন্দুর মধ্যবিন্দু নির্ণয় করার প্রয়োজন হয়ে থাকে। যেমন একটি ভবন বা মাঠ অনেক বিস্তৃত হয়, হ্যাঁ, একটা ভবন বা মাঠ অনেক বড় হয়ে থাকে। তো ভবন বা মাঠের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে তা গ্রাফ কাগজে চিহ্নিত করার প্রয়োজন হয়ে থাকে। চলো আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে কিভাবে মধ্যবিন্দু নির্ণয় করা যায় তা দেখি। প্রথমে এখানে বলা হলো যদি বিন্দু দ্বয় অক্ষের উপর অবস্থিত হয় তখন মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করতে হবে আমরা এখন সেটা শিখব। ওই যে যেটা বললাম, দুইটা বিন্দু যদি অক্ষের উপর, সরাসরি এক্স অক্ষের উপর অথবা সরাসরি ওয়াই অক্ষের উপর অবস্থিত, তখন মধ্যবিন্দু কিভাবে করে নির্ণয় করতে হয় সেটা নিয়ে এখন আলোচনা করা হবে। আর কিছুক্ষণ পরে যখন এই আলোচনা শেষ হবে, কিছুক্ষণ পরে আমাদের সামনে আবার আরেকটা আলোচনা আসবে, সেটা হচ্ছে ওই দুইটা বিন্দু, এই যে কোনো দুটি বিন্দুর ক্ষেত্রে, অর্থাৎ তারা সরাসরি এক্স অক্ষ বা ওয়াই অক্ষের উপর অবস্থিত না, ভিন্ন জায়গাতে, এই দুইটার বাহিরে আলাদা করে জায়গাতে অবস্থিত, তখন কীভাবে করে মধ্যবিন্দু নির্ণয় করতে হয় সেটা আমরা শিখব, এই দুইটা বিষয়। আচ্ছা, ঠিক আছে। তো এখানে তো বলা হলো ধরো এক্স অক্ষের উপর দুইটা বিন্দু, এক্স অক্ষের উপর দুইটা বিন্দু, একটা হচ্ছে পি বিন্দু এবং আরেকটা হচ্ছে কিউ বিন্দু অবস্থিত। আমাদেরকে তারা বললো, দেখেন প্রথমে কিন্তু বলছে ধরো, এই ধরো শব্দ বলার পরে কিন্তু আর কোনো কিছু হইতে পারে না, ধরো মানে আমি যে কোনো কিছু ধরতে পারি। তো তারা বলতেছে ধরো এক্স অক্ষের উপর অবস্থিত দুইটা বিন্দু, একটা বিন্দু হচ্ছে পি এবং আরেকটা বিন্দু হচ্ছে কিউ, হ্যাঁ, দুইটা বিন্দু, একটা পি বিন্দু একটা কিউ বিন্দু, এবং পি বিন্দুর স্থানাঙ্ক হলো x1, এক্সের মান, আর ওয়াইয়ের মান হচ্ছে 0। আপনারা জানেন যে যে কোনো একটা বিন্দু
গ্রাফ কাগজে যখন আমরা স্থাপন করতে যাই তার দুইটা মান দরকার পড়ে, এক্স এর মান, ওয়াই এর মান। যখন আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে যে কোনো বিন্দু স্থাপন করতে যাই তখন তার দুইটা মানের প্রয়োজন পড়ে, একটা এক্স এর মান, একটা ওয়াই এর মান। এক্স এর মানকে আমরা বলি ভুজ আর ওয়াই এর মানকে আমরা বলি কোটি। এটা সম্পর্কে ইতিমধ্যে আপনাদের সবার ধারণা আছে। তো এক্স অক্ষের উপর অবস্থিত পি বিন্দুর স্থানাঙ্ক হলো x1, 0। এটা তারা বলে দিছে, আমরা কিন্তু বলি না, এটা তারা বলছে। এবং কিউ নামের আরেকটা বিন্দু আছে, তার স্থানাঙ্ক হলো x2, 0। x2, 0। ঠিক আছে, আপনারা খেয়াল করে দেখবেন এখানের মধ্যে একটু বড় করে দেখাই। এখানের মধ্যে এই যে পি বিন্দুর ভুজ x1 আর কোটি 0, কিউ বিন্দুর ভুজ x2 আর কোটি 0। এখানের মধ্যে দুইটা বিন্দুরই কোটি কিন্তু 0, দুইটি বিন্দুরই কোটি 0। কেন দুইটি বিন্দুর কোটি 0? তার কারণ আপনারা জানেন যে এইটাকে বলা হয় মূল বিন্দু। এই যে ও, এটা 0-র মতো দেখা যাচ্ছে, এটা আসলে হবে ও। এই ও বিন্দুটা হচ্ছে মূল বিন্দু। তো মূল বিন্দু এই যে এক্স অক্ষের উপর যখন অবস্থিত, তখন মূল বিন্দু থেকে আমরা যদি মূল বিন্দুটা থেকে যদি আমরা ডান দিকে যাই, এক্স অক্ষের উপরে আমি যদি ডান দিকে যাই তাহলে এক্স এর মান ধনাত্মকের দিকে যাচ্ছি, যদি বাম দিকে যাই তাহলে আমি এক্স এর মান ঋণাত্মকের দিকে যাচ্ছি। তাইলে আমি মূল বিন্দু থেকে এক্স অক্ষের উপর আমি যখন আসি তখন আমি মূল বিন্দু থেকে যদি ডান দিকে যাই তাহলে আমার এক্স এর মান পরিবর্তন হতে থাকবে, যদি বাম দিকে যাই এক্স এর মান পরিবর্তন হতে থাকবে। তাহলে মূল বিন্দু থেকে আমি যখন এখানে আসলাম এক্স এর মান হলো x1, মূল বিন্দু থেকে আমি যখন এখানে আসলাম এক্স এর মান হলো x2। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, মূল বিন্দু থেকে এখানে যখন আসলাম এই বিন্দুটা উপরে বা নিচে নামেনি, এই বিন্দুটা উপরেও উঠে নাই, বিন্দুটা নিচেও নামে নাই। যদি বিন্দুটা উপরে উঠতো তাহলে ওয়াই এর মান হতো ধনাত্মক, যদি নিচে নামতো তাহলে ওয়াই এর মান হতো ঋণাত্মক। কিন্তু বিন্দুটা উপরে বা নিচে কোথাও নামে নাই, বিন্দুটা আছে এক্স অক্ষের উপর। মনে রাখতে হবে এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি হবে 0, এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি হবে 0। কেন? তার কারণ মূল বিন্দুর এখানে এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0। আমি যখন মূল বিন্দু থেকে ডান দিকে যাচ্ছি, এক্স অক্ষের উপরে মূল বিন্দু থেকে ডান দিকে যাচ্ছি, এক্স এর মানটা পরিবর্তন হবে, কিন্তু বিন্দুটা উপরে বা নিচে নামে নাই, যার কারণে এখানে ওয়াই এর মান 0ই থাকবে। ওয়াই এর মান কতই থাকবে? ওয়াই এর মান 0ই থাকবে। যদি বিন্দুটা উপরে উঠতো তাহলে ওয়াই এর মান চেঞ্জ হইতো, 0 না হয়ে অন্য কিছু হইতো। যদি নিচে নামতো তাহলে ওয়াই এর মানটা চেঞ্জ হইতো। কিন্তু বিন্দুটা এক্স অক্ষের উপরেই আছে, তো এক্স অক্ষের উপরে থাকার কারণে কোটির মানটা 0 হবে। দেখেন মূল বিন্দু থেকে আমি যখন সরতে 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 এখানে আসলাম তখন এক্স এর মান আবার পরিবর্তন হয়েছে। কিছুক্ষণ আগে এক্স এর মান ছিল x1, এখন এটা পরিবর্তন হয়ে এক্স এর মান হয়ে গেল কি x2, কিন্তু কোটির মান কিন্তু চেঞ্জ হয় নাই। কোটির মান চেঞ্জ হয় নাই। কেন চেঞ্জ হয় নাই? কারণ এই বিন্দুটা উপরে বা নিচে নামেনি, সে এক্স অক্ষের উপরেই অবস্থান করছে। তাহলে এক্স অক্ষের উপর অবস্থান করার কারণে এখানে ওয়াই এর মান অর্থাৎ কোটির মান হবে 0। তাহলে এখান থেকে আমরা একটা শিক্ষা গ্রহণ করতে পারি, এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটি হবে 0। একটু কথাটা একটু খেয়াল করি, এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটি হবে 0। আমি এখানে যদি আরেকটা বিন্দু দেই তাহলে এক্স এর মান চেঞ্জ হবে, কিন্তু ওয়াই এর মান হবে 0। আমি যদি এখানে একটা বিন্দু আঁকি তাহলে এক্স এর মান চেঞ্জ হবে, ভিন্ন কোনো মান হবে, কিন্তু ওয়াই এর মান হবে 0, ওয়াই এর মান হবে 0, ওয়াই এর মান হবে 0। তাহলে এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটিটা 0 হবে। কি 0 হবে? কোটি। আপনারা জানেন যে একটা বিন্দু স্থাপন করতে গেলে দুইটা বিন্দু লাগে, আর দুইটা মান লাগে, একটা এক্স এর মান, একটা ওয়াই এর মান। তো যদি বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত হয় তাহলে কোটির মান সবসময় 0 হবে। এক্স এর মান বারে বারে পরিবর্তন হবে, বিন্দু জায়গা চেঞ্জ করবে এক্স এর মান চেঞ্জ হবে, বিন্দু জায়গা চেঞ্জ করবে এক্স এর মান চেঞ্জ হবে, কিন্তু কোটির মান 0ই থাকবে, কারণ বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে এখান থেকে কি আপনারা এখনই
আরেকটা তথ্য নিতে পারেন, আরেকটা তথ্য, সেটা হচ্ছে যদি বিন্দু ওয়াই অক্ষের উপর অবস্থিত হয়, কার উপরে? ওয়াই অক্ষের উপর যদি অবস্থিত হয় বিন্দুটা, তখন সব সময় ভুজের মান শূন্য হবে। কার মান শূন্য হবে? ভুজের মান শূন্য হবে। একটু খেয়াল করেন, এক্স অক্ষের উপর অবস্থিত, কি বললাম এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটি হবে শূন্য, মানে ওয়াই এর মান শূন্য। বিন্দুটা যদি এক্স অক্ষের উপরও হয় তাহলে ওয়াই এর মান শূন্য, আর বিন্দুটা যদি ওয়াই এর উপর হয়, ওয়াই অক্ষের উপর হয়, তাহলে এক্স এর মান হবে শূন্য। বিন্দুটি যদি ওয়াই অক্ষের উপর অবস্থিত হয় তাহলে ভুজের মান হবে শূন্য, মানে এক্স এর মান হবে শূন্য। কেন? কারণ আপনি এই যে মূল বিন্দুতে এক্স এর মানও শূন্য, ওয়াই এর মানও শূন্য, হ্যাঁ, এক্স এর মানও শূন্য, ওয়াই এর মানও শূন্য। আপনি এখান থেকে উপরে উঠলেন, এই যে এখানে আসলেন, তাহলে যেহেতু উপরে উঠলেন তখন আপনি ওয়াই এর দিকে গেলেন, তাহলে এখান থেকে এখানে ওয়াই এর মান শূন্য ছিল, উপরে উঠার কারণে এখন ওয়াই এর মান চেঞ্জ হয়ে ওয়াই এর মান হইল y1। কিন্তু এই বিন্দুটা ডানে অথবা বামে যায়নি, বিন্দুটা ডানে বা বামে যায়নি, যার কারণে এখানে এক্স এর মান হবে শূন্য। যদি ডানে বা বামে যাইতো তাহলে এক্স এর মান চেঞ্জ হইতো, যেটা এখানে দেখছেন আপনারা, যেটা এখানে দেখতে পাইছেন, বিন্দুটা যতই জায়গা পরিবর্তন করতেছে এক্স এর মান বারে বারে চেঞ্জ হচ্ছে। কিন্তু এখানে যেহেতু বিন্দুটা ডানে বা বামে যায়নি তাহলে এক্স এর মান শূন্য। আমি যদি এখন এখান থেকে আবার জায়গা পরিবর্তন করে এখানে আসি, এই যে এখানে বিন্দুটা এখনও ওয়াই অক্ষের উপর অবস্থিত, তবে তার জায়গা চেঞ্জ করছে, যার কারণে ওয়াই এর মান চেঞ্জ হয়েছে। এই দেখেন এখানে ছিল y1 আর এখানে শুধু ওয়াই, কিন্তু কোটির মান কিন্তু শূন্য। বিন্দুটা আবার জায়গা চেঞ্জ করছে, কিন্তু এখনও সে ওয়াই অক্ষের উপরে অবস্থিত। সুতরাং ওয়াই অক্ষের উপর অবস্থিত হওয়ার কারণে এই বিন্দুটার কোটির মান পরিবর্তন হবে, কিন্তু ভুজের মান শূন্যই থাকবে। তাহলে আমরা কথাটা আরেকবার লাস্টবারের মতো একটু বলি আবার, সেটা হচ্ছে যদি বিন্দু এক্স অক্ষের উপর অবস্থিত হয় তাহলে কোটির মান হবে শূন্য, আর বিন্দু ওয়াই অক্ষের উপর অবস্থিত হয় তাহলে ভুজের মান হবে শূন্য। ঠিক আছে, তাহলে আশা করি কথাগুলো আপনারা সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ। তাহলে আমরা এখান থেকে কী লেখা আছে, ধরো এক্স অক্ষের উপর দুইটা বিন্দু, একটা হচ্ছে পি যার স্থানাঙ্ক x1, 0 এবং কিউ x2, 0। যেহেতু বলছে এক্স অক্ষের উপর অবস্থিত, সুতরাং দেখেন কোটি শূন্য, কোটি শূন্য, শুধু এক্সের মানটা ভিন্ন হয়েছে। এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দুগুলোর এক্সের মানটা ভিন্ন হইতে থাকবে, কোটির মানটা সবসময় শূন্য থাকবে। তাহলে আমরা বলতে পারি ওপি ইকুয়াল টু x1। এই যে দেখেন এটাকে আমরা বলবো ও, তাহলে ও থেকে পি পর্যন্ত, এই যে 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 এটা ও থেকে পি পর্যন্ত মধ্যবর্তী দূরত্বটাকে আমরা বলবো x1, কারণ 0 0 0 শুধুমাত্র এখানে x1 দেখা যাচ্ছে। আমরা বলতে পারি ও থেকে পি পর্যন্ত দূরত্ব হলো x1, এটা বললাম। এবার ও কিউ x2, এই দেখেন ও থেকে আমরা যদি কিউ পর্যন্ত পৌঁছাই তাহলে তার দূরত্ব, ও থেকে কিউ পর্যন্ত যদি আমরা পৌঁছাই তাহলে তার মধ্যবর্তী দূরত্ব হবে x2। তার কারণ ও এর এখানেও 0 0, কিউ এর এখানে এই যে এটা 0, শুধু x2, এই যে এটা একটা ভিন্ন একটা সংখ্যা। তাহলে ও থেকে কিউ পর্যন্ত মধ্যবর্তী দূরত্ব হলো x2। তাহলে আমরা কি বললাম, ও থেকে পি পর্যন্ত দূরত্ব x1, ও থেকে কিউ পর্যন্ত দূরত্ব x2। ঠিক আছে, লিখে রাখলাম। আবার বলছে ধরো, তারা যতবার বলবে ধরো আমরা ধরতেই থাকবো। ঠিক আছে, ধরো, ধরলাম, কি ধরবো, পি ও কিউ বিন্দুর মধ্যবিন্দু আর। তারা বলতেছে ধরো, তারা কি বলতেছে, ধরো এই যে পি বিন্দু এবং কিউ বিন্দুর মধ্যবিন্দু হলো আর। কি বললো, পি বিন্দু এবং কিউ বিন্দুর মধ্যবিন্দু হলো আর। পি বিন্দু এবং কিউ বিন্দুর মধ্যবিন্দু হলো আর। দুইটা বিন্দু, একটা বিন্দু হচ্ছে পি, আরেকটা বিন্দু হচ্ছে কিউ, এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু হলো আর। এটা তারা আমাদেরকে বলতেছে যে ধরো পি বিন্দু এবং কিউ বিন্দুর মধ্যবিন্দু হলো আর, এই দুইটা বিন্দুর মাঝখানে যেই বিন্দুটা আছে সেটা হচ্ছে আর, এবং তার স্থানাঙ্ক হলো x, 0। এই আর বিন্দুটা কিন্তু এক্স অক্ষের উপরে অবস্থিত, সুতরাং এক্স এর মানটা অন্যগুলোর যেতে চেঞ্জ হবে। এখানে x1, এখানে x2, এটার মান x, তিনটা মান কিন্তু ভিন্ন ভিন্ন, কিন্তু ওয়াই এর মান কিন্তু এখনও সেই শূন্যই হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে
এই আর বিন্দুটা হচ্ছে পি বিন্দু এবং কিউ বিন্দুর মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক হলো এক্স কমা 0। একটা জিনিস একটু মনে রাখবেন, যেহেতু এটা মধ্যবিন্দু সুতরাং পি আর এবং কিউ আর পরস্পর সমান হবে, পি আর এবং কিউ আর পরস্পর সমান হবে। তার কারণ আমি যদি এই কলমটার আমি যদি বলি এটা মধ্যবিন্দু, এই যে এটা মধ্যবিন্দু, আমি বললাম যেখানে আমরা আঙুল রাখলাম এটা মধ্যবিন্দু, তাহলে অবশ্যই মধ্যবিন্দুর এই সাইডে যতটুকু জায়গা এই সাইডেও ততটুকু জায়গা, তারা পরস্পর সমান হবে, ঠিক না? তাহলে এখানের মধ্যে আর যেহেতু মধ্যবিন্দু, তাহলে পি আর এবং কিউ আর পরস্পর সমান হবে। এই কথাটা কিছুক্ষণ পরে আমাদের সামনে আসবে। আচ্ছা, ঠিক আছে। এখানে বললো ও আর ইকুয়াল টু এক্স। যদি আমরা ও বিন্দু থেকে আর বিন্দু পর্যন্ত দূরত্ব নির্ণয় করি, ও বিন্দু থেকে আর বিন্দু পর্যন্ত আমরা দূরত্ব নির্ণয় করি, ও থেকে আর পর্যন্ত, তাহলে ও থেকে আর পর্যন্ত দূরত্ব হলো এক্স। ঠিক আছে, এক্স লিখলাম। এবার পি আর এর মান কত হবে? পি আর, এই যে পি আর এর মান কত হবে দেখেন, এটা কিন্তু একটা উদ্দেশ্য আছে। আপনারা কেউ কেউ বলতে পারেন যে কেন আমরা পি আর এর মান বের করতে যাচ্ছি, আমরা কেন পি আর এতটুকু, তাহলে এই যে পি আর এর মান আমরা নির্ণয় করব, এই যে পি আর এর মান এটা নির্ণয় করব কিভাবে করে, এই পি আর এর মান কত হবে এটা বের করব কিভাবে করে, সেটা হচ্ছে একটু খেয়াল করেন সবাই। আমরা ও বিন্দু থেকে আর বিন্দু পর্যন্ত দূরত্ব বের করব, মানে ও আর, আর সেখান থেকে ও পি এতটুকু জায়গাকে বাদ দিয়ে দিব, তাহলেই আমরা পেয়ে যাব পি আর এর মান। কার মান? পি আর এর মান। আমি আবারও বলি, ও থেকে আর পর্যন্ত দূরত্ব নির্ণয় করব, সেখান থেকে ও পি এই দূরত্বটুকু বাদ দিয়ে দিব, তাহলে পি আর এর মান পেয়ে যাব। কারণ ও থেকে পি পর্যন্ত দূরত্ব এইটা, ও থেকে পি, ও থেকে আর, আর ও থেকে পি পর্যন্ত দূরত্ব এইটা। তো আমি যদি সম্পূর্ণ দূরত্বটা থেকে এতটুকু দূরত্ব বাদ দিয়ে দেই, হ্যাঁ বাদ দিয়ে দেই, তাহলে আমি বাকিটুকুর মান পাবো না? আমি বাকিটুকুর মান পাবো না? হ্যাঁ, বাকিটুকুর মান পাবো। তাহলে ও থেকে আর পর্যন্ত দূরত্বটা বের করে সেখান থেকে ওপি অংশটা যদি আমি বাদ দিয়ে দেই, তাহলে আমি পি আর এর মানটা পেয়ে যাব। এটাই লিখলাম। তাহলে পি আর ইকুয়াল টু ও আর মাইনাস ওপি। ভাইয়া আপনারা সবাই কিন্তু ও আর এর মান জানেন, এই যে যে ও আর এর মান কিন্তু আপনাদের সবার জানা আছে। এই যে এক্স একটু আগেই লিখছিলেন, ও আর এর মান এক্স, তাহলে ও আর এর মান বসাইলাম এক্স। ওপির মান আপনারা আগে থেকেই জানেন x1, তাহলে আমরা ওপির মান বসাইলাম x1। তাহলে আমরা পি আর এর মান পেয়ে গেলাম x মাইনাস x1। আমরা কি পেলাম? পি আর এর মান পেয়ে গেলাম x মাইনাস x1। তাহলে দেখেন পি আর এর মান পেয়ে গেছি। আমরা মূলত এই যে পি বিন্দু এবং কিউ বিন্দু তাদের যে মধ্যবিন্দুটা আছে না, এই মধ্যবিন্দুর এই সাইডের মান এখন বের করলাম, এই সাইডের মান এখন বের করব। দেখেন একটু খেয়াল করেন, এটা আর বিন্দু, এটা পি, এটা কিউ। তা আর বিন্দুর এই সাইডের মানটা কি? পি আর। আমরা এইমাত্র পি আর এর মান বের করলাম এক্স মাইনাস x1। এখন আমরা কিউ আর এর মান বের করব, কিউ আর। আমরা এখন কিউ আর এর মান বের করব। তো কিউ আর এর মান কীভাবে করে বের করব একটু দেখেন সবাই, একটু খেয়াল করেন। দেখেন আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে কিউ আর এর মান বের করা, কিউ আর এতটুকুর মান বের করা। একটু চিন্তা করেন তো কিউ আর এর মানটা বের করব কিভাবে করে। সেটা হচ্ছে মূল বিন্দু থেকে আমরা একেবারে কিউ পর্যন্ত পৌঁছাবো, ও কিউ, ও কিউ, হ্যাঁ ও কিউ, ও কিউ। সেখান থেকে আমরা ও থেকে আর পর্যন্ত জায়গাটুকু বাদ দিয়ে দিব, বাদ দিয়ে দিব, ও থেকে আর পর্যন্ত জায়গাটুকু বাদ দিয়ে দিব। যদি আমরা ও থেকে কিউ পর্যন্ত এই জায়গাটা থেকে ও থেকে আর এতটুকু জায়গা বাদ দিই, ও কিউ থেকে ও আর বাদ দিলে কিউ আর রয়ে যাবে, কিউ আর রয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি কিউ আর ইকুয়াল টু ও কিউ মাইনাস ও আর। দেখেন ও কিউ এর মান আপনারা জানেন x2, বসান x2, আর ও আর এর মান আপনারা জানেন x, তাহলে বসান। সব কিন্তু আপনাদের আগে থেকে জানা আছে, বসাইলেন। তাহলে আমরা কি পাইলাম? কিউ আর এর মান আমরা পেয়ে গেলাম x2 মাইনাস x। তাহলে আমি একটু 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 লিখি এখানের মধ্যে, পি আর এর মান আপনারা পেলেন, একটু নোটে লিখি, এখানে তো হিজিবিজি হয়ে যাবে। পি আর এর মান আপনারা পেলেন কত? x মাইনাস x1। আর কিউ আর এর মান আপনারা পেলেন x2 মাইনাস x। আচ্ছা আপনারা বলেন তো, কিছুক্ষণ আগে আপনারা এই জিনিসটা মনে আছেন আপনাদের, পি বিন্দু
কিউ বিন্দু, তাদের মধ্যবিন্দু হলো আর। তাহলে যেহেতু এটা মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দুর এই পাশ অর্থাৎ পি আর এবং মধ্যবিন্দুর এই পাশ কিউ আর, তারা পরস্পর সমান হওয়ার কথা না? বলেন, তারা পরস্পর সমান কিনা? মধ্যবিন্দুর দুই পাশ পরস্পর সমান কিনা? হ্যাঁ, পরস্পর সমান। তাহলে পি আর ইকুয়াল টু কিউ আর। তাহলে আমরা লিখতে পারি পি আর ইকুয়াল টু কিউ আর। পি আর এর মান হলো এক্স মাইনাস এক্স ওয়ান, কিউ আর এর মান হলো এক্স টু মাইনাস এক্স। দেখেন আমি এখন অঙ্ক করে ফেলতেছি, এখন আমরা অঙ্ক করে ফেলবো এখন। তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু মাইনাস এক্স। তাহলে আমরা এখন পরবর্তী লাইনে যদি আগাই, পরবর্তী লাইনে, তাহলে দেখেন যে এই বিষয়টা, এই এক্সটা এখানেই থাকুক, মাইনাস এক্সটা এইদিকে নিয়ে আসি, তাহলে হয়ে যাবে প্লাস এক্স। এক্স টুটা এখানেই থাকুক, মাইনাস এক্স ওয়ানটা ওই সাইডে নিয়ে যাই, তাহলে প্লাস এক্স ওয়ান। পরবর্তী লাইনে যাই, এক্স আর এক্স যোগ করলে হয় টু এক্স। এটাকে একটু সাজায় লিখি, একটু সাজায় লিখি, এক্স ওয়ান প্লাস এক্স টু, সমস্যা তো নাই। পরবর্তী লাইনে যাই, এক্সটা থাকলো, টুটা এখানে গুণ আকারে আছে, ওই সাইডে গেলে হবে ভাগ, তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু। একটু খেয়াল করবেন সবাই, আমরা কি পেয়ে গেলাম? এক্স ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু। শুধু এক্সের মান পেয়ে গেলাম, এক্স ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু। শুধু এক্সটা কোথায় ছিল আপনাদের কি মনে আছে? একটু আগে একটু মুছি, আগে জায়গাটা পরিষ্কার করি। আপনাদের কি মনে আছে সবার? শুধু এক্সটা কোথায় ছিল? শুধু এক্সটা ছিল দুইটি বিন্দুর মধ্যবিন্দু, যেটা তার ভুজ। তার কি? ভুজ। দুইটি বিন্দুর মধ্যবিন্দু যেটা, ওই মধ্যবিন্দুর ভুজটা হচ্ছে এক্স। আর এই এক্সের মান আমরা এই মাত্র পেলাম এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু। আর কোটির মান তো শূন্যই, কোটির মান তো শূন্যই এখানের মধ্যে। তাহলে দেখেন, আমরা দেখলাম দুইটি বিন্দু যখন এক্স অক্ষের উপর অবস্থিত, তখন ওই দুইটি বিন্দুর মধ্যবিন্দু যেটা হবে, তার ভুজের মান হবে ওই দুই বিন্দুর ভুজদ্বয়ের সমষ্টিকে 2 দিয়ে ভাগ দিলে যা হয়। কথাটা একটুখানি খেয়াল করি। দুইটি বিন্দু যখন এক্স অক্ষের উপর অবস্থিত, তাদের মধ্যবিন্দু যেটা হবে, তার ভুজের মানটা কত হবে? এই দুইটা বিন্দুর ভুজের মান যত, তাকে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে যা হবে, সেটা হবে মধ্যবিন্দুর ভুজের মান। আর কোটির মান তো সব জায়গাতে শূন্য, এই যে কোটি শূন্য, কোটি শূন্য, কোটি শূন্য, তো মধ্যবিন্দুর কোটিটাও শূন্য। কিন্তু আমরা দেখতেছি ভুজের মান এক এক জায়গাতে এক এক রকম, ভিন্ন 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 ভিন্ন। তাহলে মধ্যবিন্দুর ভুজের মান কত? যখন বিন্দুগুলো এক্স অক্ষের উপর অবস্থিত থাকবে, তখন ওই দুইটি বিন্দুর মধ্যবিন্দু যেটা হবে, তার ভুজের মান হবে ওই বিন্দুগুলোর ভুজ দ্বয়ের সমষ্টির 2 দিয়ে ভাগ। এই দুইটি ভুজের সমষ্টি বের করে 2 দিয়ে ভাগ দিলে যা আসবে, সেটাই হবে মধ্যবিন্দুর ভুজের মান। তাহলে এক কথায় কি বলতে পারি? ভুজ দ্বয়ের সমষ্টিকে 2 দিয়ে ভাগ দিতে হবে। ভুজ দ্বয়ের সমষ্টিকে 2 দিয়ে ভাগ দিলে মধ্যবিন্দুর ভুজের মান পাওয়া যাবে। যখন সবগুলো জায়গাতে কোটির মান শূন্য, তাহলে কোটি নিয়ে কোনো কাজ নাই, কাজ হবে ভুজ নিয়ে। মধ্যবিন্দুর ভুজের মান হবে অপর বিন্দু দ্বয়ের, পাশাপাশি যে দুইটা বিন্দু আছে, ওই দুইটা বিন্দুর ভুজদ্বয়ের সমষ্টিকে 2 দিয়ে ভাগ। এই যে আমরা কথাগুলো এখানে বললাম, এই একই কথাগুলো এখন আমরা আবার এখানের মধ্যে রিপিট করব। তাহলে এই যে আমরা এখানে যা কথাবার্তাগুলো বলছি, আশা করি সবাই বুঝতে পারছেন। এখন এই একই কথাবার্তাগুলো আমরা এখন চলে আসব ওয়াই অক্ষের উপরে। মনে করেন আপাতত এখানের কাজকর্ম শেষ, এখানের কাজকর্ম শেষ আপাতত। আমরা এখানের মধ্যে আর কোনো কথাবার্তা না বলি, আমরা এখন ভিন্ন অঙ্কে যাচ্ছি, আলাদা অঙ্কে যাচ্ছি। সেটা হচ্ছে আমরা এখন দুইটা বিন্দু বলবো, তারা ওয়াই অক্ষের উপর অবস্থিত। এতক্ষণ যাবৎ আমরা ধরে নিছিলাম দুইটা বিন্দু এক্স অক্ষের উপর অবস্থিত, তখন ওই দুইটা বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে গিয়ে যা যা করণীয় আমরা করেছি। এখন আমরা ধরে নিব দুইটা বিন্দু ওয়াই অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষের উপরে না, ওয়াই অক্ষের উপর অবস্থিত। তখন কথাবার্তাগুলো কেমন হবে? আশা করি ইতিমধ্যে আপনারা কথাবার্তাগুলো সব ধরে ফেলছেন, কারণ এখানের মধ্যেই তো কথাবার্তাগুলো। দেখেন, ওয়াই অক্ষের উপর অবস্থিত দুইটা বিন্দু হলো, একটা বিন্দু হলো এস, এটা অন্য কালার দিয়ে দিই, হ্যাঁ অন্য কালার দিয়ে দিই। একটা বিন্দু হলো এস এবং আরেকটা বিন্দু হলো টি। এটা আমাদেরকে বললো ধরো দুইটা বিন্দু
একটা হচ্ছে এস এবং একটা হচ্ছে টি। এই দুইটি বিন্দু ওয়াই অক্ষের উপর অবস্থিত। হ্যাঁ, এই দুইটি বিন্দু ওয়াই অক্ষের উপর অবস্থিত। তো এখন এই এস বিন্দুর স্থানাঙ্ক হলো 0,y1 আর টি বিন্দুর স্থানাঙ্ক হলো 0,y2। একটু খেয়াল করেন, এই দুইটা বিন্দু ওয়াই অক্ষের উপর অবস্থিত হওয়ার কারণে ভুজ কিন্তু শূন্য হয়েছে। ভুজ কি হয়েছে? শূন্য হয়েছে। ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ শূন্য হবে, কারণ বিন্দুটা মূল বিন্দু থেকে উপরে উঠেছে, কিন্তু সে ডানে বা বামে যায়নি। ডানে বা বামে না যাওয়ার কারণে এক্স এর মান চেঞ্জ হবে না। মূল বিন্দুতে এক্স এর মান যা ছিল এখনও এক্স এর মান তাই থাকবে। আচ্ছা, আমি এখান থেকে এখন জায়গা পরিবর্তন করে আরও উপরে উঠে এখানে আসছি, তাহলে যেহেতু বিন্দু আমি জায়গা চেঞ্জ করছি, এখানে আসছি, আরও উপরে উঠছি, তাহলে অবশ্যই ওয়াই এর মান চেঞ্জ হবে। এখানে y1 এখন হবে y2, কিন্তু ভুজের মান অপরিবর্তিত থাকবে, কারণ বিন্দুটা এখনও ডানে বা বামে যায়নি, তাহলে ভুজের মান হবে 0। কিন্তু যেহেতু বিন্দুটা জায়গা চেঞ্জ করছে, এজন্য y এর মান চেঞ্জ হবে y2। তাহলে এখানে y1, এখানে y2। আমাদেরকে এবার তারা বলতেছে ধরো, কি বললো? ধরো এস এবং টি এই দুইটি বিন্দুর মধ্যবিন্দু হলো এল। ধরো এস এবং টি এই দুইটি বিন্দুর মধ্যবিন্দু হলো এল। এল বিন্দুর স্থানাঙ্ক হলো 0,y। ভুজ 0 আর কোটি হচ্ছে y। এটা y1, এটা y2, এটা হচ্ছে y। তিনটেই কিন্তু মান চেঞ্জ। হ্যাঁ, তিনটে কিন্তু মান ভিন্ন ভিন্ন। y1, y, y2 তিনটা ভিন্ন ভিন্ন মান। ওকে, আমরা এল বিন্দুর স্থানাঙ্ক জানলাম। এখন আমরা জানতে চাই এই যে মধ্যবিন্দু যে এল, মধ্যবিন্দু যে এল, এটার ভুজ তো 0, কিন্তু কোটির মান নির্দিষ্ট করে কত হবে? কোটির মান নির্দিষ্ট করে কত হবে? এই যে ওয়াইটা, এই ওয়াই এর মান নির্দিষ্ট করে কত হবে আমরা এখন সেটা জানতে চাই। তাহলে আসেন একটু না, আপনারা একটু আমাকে একটু মুখে মুখে বলেন, আমি কিছুক্ষণ পরে নোটে লিখে দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। একটু মুখে মুখে একটু কথা বলি। তাহলে এটা যেহেতু মধ্যবিন্দু, তো আমরা এই মধ্যবিন্দুর, আপনারা সবাই জানেন এটা মধ্যবিন্দু হওয়ার কারণে অবশ্যই এই মধ্যবিন্দুর দুই পাশের যে দুইটা বিন্দু, এই এসএল এবং এই টিএল, তারা পরস্পর সমান হবে। এসএল ইকুয়াল টু টিএল বাই এলটি, যেটা বলেন না কেন, এসএল এবং টিএল তারা পরস্পর সমান হবে। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যে কাজটা করতে পারি, আপাতত আমরা মধ্যবিন্দুতে না যাই, আপাতত মধ্যবিন্দুতে না যাই, আপাতত এই এস বিন্দুতে আসি। এটা মধ্যবিন্দু, এই যে মূল বিন্দু, এটা মূল বিন্দু। তো মূল বিন্দু থেকে এস পর্যন্ত দূরত্ব কত? মূল বিন্দু থেকে এস পর্যন্ত দূরত্ব হচ্ছে y1। তাহলে ও এস ইকুয়াল টু y1। কেন? কারণ দেখেন এখানে 0 0 0, শুধু একটা y1 আছে। তাহলে আপনি যদি ও থেকে এস পর্যন্ত দূরত্ব নির্ণয় করেন, তাহলে শুধুই y1 হবে। এবার মূল বিন্দু থেকে টি পর্যন্ত দূরত্ব নির্ণয় করতে চাই, মূল বিন্দু থেকে টি পর্যন্ত দূরত্ব নির্ণয় করতে চাই। দূরত্ব কত হবে? ও টি ইকুয়াল টু y2। এই যে y2, কারণ এখানে 0 0 0 y2, তাহলে আমরা বলতে পারি y2। তাহলে ও এস ইকুয়াল টু y1, ও টি ইকুয়াল টু y2, এটা আমরা বুঝলাম। এস এবং টি, এস এবং টি এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু হলো এল। এস এবং টি এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু হলো এল। এই এল বিন্দুর এখানে ওয়াই এর মানটা আমরা নির্দিষ্ট করে বের করার এখন চেষ্টা করব। আর আমি এখন এই পুরো বিষয়টা নোটের মধ্যে, সম্পূর্ণ অংশটা নোটের মধ্যে লিখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আপনারা তার আগে যে একটু বইয়ের মধ্যে একটু তাকান, বইয়ের মধ্যে এই যে এতক্ষণ যাবত যা কথাবার্তাগুলো বললাম, এই কথাবার্তাগুলো এখানের মধ্যে লেখা রয়েছে। যে ধরো ওয়াই অক্ষের উপর দুইটা বিন্দু, একটা এস এবং একটা টি। ও এস ইকুয়াল টু y1, ও টি ইকুয়াল টু y2। এস এবং টি বিন্দুর মধ্যবিন্দু হলো এল, এল এর স্থানাঙ্ক হলো 0,y। এই y এর মানটা এখন আমরা নির্দিষ্ট করে বের করার চেষ্টা করব। এবার তুমি এল বিন্দুর স্থানাঙ্ক বের করো তো। কি বললো? এবার তুমি এল বিন্দুর স্থানাঙ্ক বের করো তো। তো আসেন, এই যে তারা আমাদেরকে বললো এল বিন্দুর স্থানাঙ্ক নির্দিষ্ট করে বের করার জন্য, আমরা এখন সেই কাজটা নোটের মধ্যে সম্পূর্ণটা আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করব। তো আমরা সবগুলো লেখা এখানে লিখে ফেললাম। এখন আমরা আবার এই পুরো লেখাটা কি লিখলাম, এই পুরো জিনিসটা আমরা এখন দেখব। আমরা লিখলাম, ধরি ওয়াই অক্ষের উপর দুইটা বিন্দু, একটা হচ্ছে এস এবং একটা হচ্ছে টি।
তো এস বিন্দুর স্থানাঙ্ক হলো 0,y1, টি বিন্দুর স্থানাঙ্ক হলো 0,y2। তাহলে ও এস সমান y1, ও টি সমান y2। ইতিমধ্যে এগুলো আপনারা সবাই জানেন। আমরা যদি একটু চিত্রটার দিকে তাকাই, একটু বড় করে নিয়ে আসি এখানের মধ্যে, সেটা হচ্ছে আপনারা যদি একটু খেয়াল করেন, এই যে ও থেকে এস পর্যন্ত এতটুকুর দূরত্ব হলো y1, হ্যাঁ, ও এস ইকুয়াল টু y1। আর এখান থেকে টি পর্যন্ত ও টি এইটার মধ্যবর্তী দূরত্ব হলো y2। আচ্ছা, ঠিক আছে। আর ওই যে y দেখতেছেন না, বলেন তো এটা কার দূরত্ব? এই ওয়াইটা কার দূরত্ব? এই ওয়াইটা হচ্ছে ও এল এর দূরত্ব। ও থেকে এল পর্যন্ত, আমরা যদি ও থেকে এল পর্যন্ত যাই তাহলে ও এল এর দূরত্ব হচ্ছে ওয়াই। ঠিক আছে, এই ওয়াইটা হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্কের মধ্যে একটা সংখ্যা, মধ্যবিন্দুর স্থানাঙ্কতে অবস্থিত একটা সংখ্যা হচ্ছে ওয়াই। ওকে, ঠিক আছে। এখন দেখেন আমরা কি লিখি, ও এস ইকুয়াল টু y1, ও টি ইকুয়াল টু y2। এস এবং টি বিন্দুর মধ্যবিন্দু হলো এল, এল এর স্থানাঙ্ক হলো 0,y, ও এল ইকুয়াল টু ওয়াই। এইমাত্র আপনারা দেখলেন। এখন আমরা যেই কাজটা করব, আগে চিত্রতে যাই, চিত্র থেকে আগে একটু বোঝানোর চেষ্টা করি। যেহেতু এখানে এল হচ্ছে মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দুর এই পাশের অংশ মানে এস এল, মধ্যবিন্দুর এই পাশের অংশ মানে টি এল, তারা পরস্পর সমান হবে। এস এল এবং টি এল তারা পরস্পর সমান হবে, ঠিক না? তারা পরস্পর সমান হবে। এখন কথা হলো, এই এস এল এর মান কত আর টি এল এর মান কত, এটা আমাদের জানা দরকার। আমরা এখন এস এল এর মান জানতে চাই। হ্যাঁ, আপাতত টি এল এ না যাই, আপাতত আমরা এস এল এর মান জানতে চাই। তাহলে আপনারা একটু চিন্তা করেন, আমরা যে এস এল এর মানটা জানতে চাই, এস এল, এই এস এল এর মানটা কিভাবে বের করতে পারবো? আমরা ও মানে মূল বিন্দু থেকে এল পর্যন্ত পৌঁছাবো, ও এল, সেখান থেকে বাদ দিব ও এস, ও এল থেকে ও এস বাদ দিব। আবারও বলি, ও এল থেকে ও এস বাদ দিব। কারণ ও এল থেকে যদি ও এস বাদ দিই, তাহলে দেখেন যে এস এলটা রয়ে যায় না। ও এল থেকে ও এসটা বাদ দিই, তাহলে এস এলটা রয়ে যায়। এটা এস এল ইকুয়াল টু ও এল মাইনাস ও এস। তাহলে দেখেন ও এল এর মান কত? ও এল এর মান হচ্ছে ওয়াই, আর ও এস এর মান কত? y1। আমরা পেয়ে গেলাম এস এল ইকুয়াল টু ওয়াই মাইনাস y1। এবার একটু কালার চেঞ্জ করি একটু বোঝার সুবিধার্থে। আমরা এখন জানতে চাই টি এল এর মান। হ্যাঁ, কার মান? টি এল এর মানটা আমরা এখন জানতে চাই। টি এল এতটুকুর মান আমরা জানতে চাই। এটা বের করব কিভাবে করে? টি এল এর মানটা বের করব আমরা মূল বিন্দু থেকে একেবারে টি পর্যন্ত পৌঁছাবো। হ্যাঁ, ও থেকে টি পর্যন্ত, ওটি, সেখান থেকে যেহেতু আমি এতটুকু অংশ জানতে চাই, জাস্ট এতটুকু, এই টি এল এর মানটা জানতে চাই, তাহলে আমি বাকিটুকু বাদ দিয়ে দিব। আমি টি এল এর মান জানতে চাই, তাহলে বাকি অংশটা বাদ দিয়ে দিব। বাকি অংশটা কি? ও থেকে এল পর্যন্ত বাদ দিয়ে দিব। ও টি থেকে ও এল বাদ দিয়ে দিব, তাহলে আমি টি এলটা পেয়ে যাব। তাহলে ও এলটা বাদ যাবে। তাহলে ওটির মান কত? ওটির মান y2, আর ও এল এর মান কত? y। তাহলে আমরা পেয়ে গেলাম টি এল এর মান y2 মাইনাস y। একটু দেখেন, এস এল এর মান জানতে পারলাম y মাইনাস y1, টি এল এর মান জানতে পারলাম y2 মাইনাস y। দেখেন তো এখানে কি লিখে রাখছিলাম আগে থেকেই, যেহেতু আমরা জানি এল হচ্ছে মধ্যবিন্দু, তাহলে এস এল এবং টি এল পরস্পর সমান। তাহলে এস এল এর মান হচ্ছে y মাইনাস y1, আর টি এল এর মান হচ্ছে y2 মাইনাস y। পরবর্তী লাইনে যদি যাই, এই ওয়াইটাকে এই সাইডে আনি, তাহলে y প্লাস y, আর এই ওয়ানটাকে ওই সাইডে নিয়ে যাই, তাহলে প্লাস y1। তাহলে এখানের মধ্যে হবে 2y ইকুয়াল টু y1 প্লাস y2। ওয়াইটা রইল, 2টা ওই সাইডে চলে যাবে, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। আমরা y এর নির্দিষ্ট করে মান পেয়ে গেলাম, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। এই যে ওয়াইটা, এই 1 এর মান আমরা নির্দিষ্ট করে পেলাম, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। এই লেখাটুকুই এখানে
একটু সুন্দর করে আমরা লেখার চেষ্টা করেছি। এই যে আমরা এটা লিখে রাখলাম এখানে মধ্যে পুরো হুবহু, ওখানে আমি বইয়ের মধ্যে যা লিখে রেখেছিলাম এই পুরো লেখাটাই এখানে আমরা লিখে দিলাম। তাহলে আমরা এখানে কী পেলাম সেটা হচ্ছে দেখেন, এই যে ধারাবাহিকভাবে আমরা সামনে আগাই, ওয়াইয়ের মান আমরা পেয়ে গেলাম। তাহলে দেখেন এই ওয়াইটা কোথায় ছিল, এই ওয়াইটা ছিল এল বিন্দুর স্থানাঙ্কতে। মনে হয় এখানে অনেক কিছু লেখা লিখে ফেলছি, আমি একটু মুছে দিই, হ্যাঁ একটু পরিষ্কার করে দিই, তাহলে আমাদের এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে গেল। তাহলে দেখেন যে বিষয়টা সেটা হচ্ছে এই যে এল বিন্দুটা কি বিন্দু, মধ্যবিন্দু। তাহলে এটা যেহেতু মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দুর এখানে ভুজ তো শূন্য, কোটিটা হচ্ছে ওয়াই, আর ওয়াইয়ের মান এই মাত্র আমরা জানতে পারলাম y1 + y2 / 2। তাহলে আমরা এখানে আলটিমেটলি বলতে পারি এল বিন্দুর স্থানাঙ্ক হলো 0, y1 + y2 / 2। আমরা যেমন কিছুক্ষণ আগে এক্স অক্ষের উপর অবস্থিত দুইটি বিন্দুর মধ্যবিন্দু যেটা ছিল তার ভুজের মান নির্দিষ্ট করে বের করেছিলাম, কোটির মান ছিল 0। এখন ওয়াই অক্ষের উপর অবস্থিত দুইটি বিন্দুর মধ্যবিন্দু যেটা, তার স্থানাঙ্ক নির্ণয় করতে গিয়ে দেখলাম ভুজের মান 0 আর কোটির মান এইভাবে করে বের করতে হবে। এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝাচ্ছে আমরা দেখতে পাচ্ছি মূল বিন্দুর দুই পাশে যে দুইটা বিন্দু আছে তাদের যে কোটিদ্বয়ের সমষ্টিকে 2 দিয়ে ভাগ, কোটিদ্বয়ের সমষ্টিকে 2 দিয়ে ভাগ। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, মূল বিন্দুর যদি আমরা কোটি বের করতে চাই, কি বের করতে চাই, এই ওয়াইটা কোথায় আছে, কোটিতে না? মূল বিন্দুর কোটি নির্ণয় করতে চাইলে কিভাবে বের করব, তার দুই পাশের যে দুইটা বিন্দু তাদের কোটিদ্বয়ের সমষ্টিকে 2 দিয়ে ভাগ। যদি আমরা মধ্যবিন্দুর ভুজ বের করতে চাই, ভুজ, তাহলে আমরা কিভাবে বের করতে পারবো, তার দুই পাশের যে দুইটা বিন্দু ওই দুইটা বিন্দুর ভুজ দ্বয়ের সমষ্টিকে 2 দিয়ে ভাগ। তাহলে দেখেন মধ্যবিন্দুর ভুজ নির্ণয় করতে চাইলে ভুজ দ্বয়ের সমষ্টিকে 2 দিয়ে ভাগ, মধ্যবিন্দুর কোটি নির্ণয় করতে চাইলে কোটিদ্বয়ের সমষ্টিকে 2 দিয়ে ভাগ। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে এই মধ্যবিন্দুটার কোটি নির্ণয় করার প্রয়োজন পড়ে নাই, কোটিটা 0 ছিল, কিন্তু ভুজ নির্ণয় করার প্রয়োজন পড়েছে। কিভাবে বের করেছিলাম, ভুজ দ্বয়ের সমষ্টিকে 2 দিয়ে ভাগ। এটা একটা মধ্যবিন্দু, এখানে ভুজ নির্ণয় করার দরকার পড়ে নাই, কোটি নির্ণয় করার দরকার পড়ছে। কিভাবে বের করছি, কোটিদ্বয়ের সমষ্টিকে 2 দিয়ে ভাগ। হয়ে গেল এই বিষয়টা। আর আমি আপনাকে একটা কথা একটু বলে রাখি, দয়া করে কেউ বিরক্ত হবেন না, যেহেতু আমি পুরো বিষয়টা একদম প্রত্যেকটা জিনিস বিশ্লেষণ করে ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, এই জন্য হয়তো পর্বটা একটু বড় হয়ে যাইতেছে, কথাবার্তাগুলো এখনও আরও অনেকগুলো কথাবার্তা বাকি আছে। আশা করি আপনারা কেউ বিরক্ত হবেন না। শেষ পর্যন্ত যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলে আশা করি এই বিষয়গুলো পুরোপুরিভাবে আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা এখন যদি সামনের দিকে আগাই, দেখেন এতক্ষণ যাবত আমরা কোথায় ছিলাম, এতক্ষণ পর্যন্ত আমরা ছিলাম যখন দুইটা বিন্দু এক্স অক্ষের উপর অবস্থিত তার মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখেছি। দুইটা বিন্দু যখন ওয়াই অক্ষের উপর অবস্থিত তখন কিভাবে করে তাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হয় সেটা শিখেছি। এখন আমরা শিখব দুইটা বিন্দু এই অক্ষের উপর সরাসরি অবস্থান করবে না, দুইটা বিন্দু একটু সরে, একটুখানি এই অক্ষগুলো থেকে একটু সরে সরাসরি অক্ষের উপরে অবস্থান করবে না, অক্ষের একটু বাহিরে, হয় উপরে বা নিচে একটু সরে তারা অবস্থান করবে দুইটা বিন্দু। তাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিভাবে করে আমরা নির্ণয় করতে পারি সেটাই আমাদের এখন আলোচ্য বিষয়। এই দেখেন এখানে কি লেখা ছিল, এখানে লেখা ছিল বিন্দু দ্বয়, মানে দুইটা বিন্দু দ্বয় অক্ষের উপরে অবস্থিত হলে তখন কিভাবে নির্ণয় করতে হয় মধ্যবিন্দুর স্থানাঙ্ক, সেটা নিয়ে আমরা এতক্ষণ যাবৎ আলোচনা করেছি। আর এখন আমরা শিখব, আচ্ছা এল বিন্দুর স্থানাঙ্কটা তাহলে আপনারা পারছেন তো না? হ্যাঁ, এল বিন্দুর স্থানাঙ্ক আপনারা সবাই পারছেন, 0, y1 + y2 / 2। এখন আমরা যাব যে কোনো দুটি বিন্দুর ক্ষেত্রে, যে কোনো দুটা বিন্দু, সেটা কোথায় আছে দেখার দরকার নেই, দুইটা বিন্দু আমাকে বলছে দুইটা বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করো, তখন আমরা কিভাবে করে বের করতে পারি সেটা নিয়েই আমরা এখন কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। তাহলে এখন এই আলোচনাটা আমরা করব। তাহলে আমরা যদি এখন এই আলোচনাটার মধ্যে যাই, সেটা হচ্ছে
যে কোনো দুইটি বিন্দুর ক্ষেত্রে কিভাবে করে মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করতে পারি সেটা আমরা এখন বিস্তারিতভাবে শিখব। আমরা দেখলাম কিভাবে এক্স অক্ষের উপর এবং ওয়াই অক্ষের উপর দুটি বিন্দুর সংযোগ রেখার মধ্যবিন্দু নির্ণয় করা যায়। এখন আমরা যে কোনো দুইটি বিন্দুর মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করা যায় তা নিয়ে চিন্তা করি। আবারও লেখা হয়েছে ধরো, কি লেখা হলো? ধরো পি x1 y1 এবং কিউ x2 y2 যে কোনো দুটি বিন্দু। আমাদেরকে বলল পি এবং কিউ দুইটা বিন্দু, এই যে পি একটা বিন্দু এবং কিউ আরেকটা বিন্দু। এই যে এখানে যে চিত্রটা দেখা যাচ্ছে, অনুগ্রহ করে এই মুহূর্তে পুরো চিত্রটার কথা ভাইবেন না, হ্যাঁ? আপনারা শুধু একটু চিন্তা করেন যে পি একটা বিন্দু এবং কিউ আরেকটা বিন্দু, ঠিক আছে? এখানে আমি একটু যদি নোটের মধ্যে আপনাদেরকে একটু দেখাই, তাহলে আমরা যদি একটু এখানে তাকাই, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এখানে একটা বিন্দু তার নাম হচ্ছে পি, এখানে আরেকটা বিন্দু তার নাম হচ্ছে কিউ। আমি ওই বইয়ের চিত্রটা এখানে দেখানোর চেষ্টা করতেছি। এক্স অক্ষ এটা, ওয়াই অক্ষ এটা, পি একটা বিন্দু, কিউ আরেকটা বিন্দু। আমরা করব কি, এই পি বিন্দুটা থেকে একটু খেয়াল করি, সবাই একটু খেয়াল করি, পি বিন্দুটা থেকে এক্স অক্ষের সমান্তরাল করে, এক্স অক্ষের সমান্তরাল করে একটা রেখাংশ টানব। আবার কিউ বিন্দুটা থেকে ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল করে একটা রেখাংশ টানব। তারা বলতেছে পি বিন্দুটা থেকে এক্স অক্ষের সমান্তরাল করে যেই রেখাংশটা টানা হয়েছে তার নাম হচ্ছে পিএল, এবং কিউ বিন্দুটা থেকে ওয়াই অক্ষের সমান্তরাল করে যেই রেখাংশটা আঁকা হয়েছে তার নাম কিউএল। এই পিএল এবং কিউএল পরস্পরে যে এল বিন্দুতে ছেদ করেছে। এবার আমরা যদি পি এবং কিউ এই দুইটা বিন্দু যোগ করি, হ্যাঁ, পি বিন্দু এবং কিউ বিন্দু আমরা যোগ করলাম, ঠিক আছে? দেখেন একটা ত্রিভুজ দেখা যাচ্ছে, পি কিউ এল একটা সমকোণী ত্রিভুজ, পি কিউ এল একটা সমকোণী ত্রিভুজ, কারণ এখানে 90 ডিগ্রি হয়েছে, সমকোণী ত্রিভুজ। তো আমরা কিন্তু সর্বপ্রথম কিন্তু দুইটা বিন্দুর নাম বলেছিলাম, পি বিন্দু এবং কিউ বিন্দু। এই পি বিন্দু এবং কিউ বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা জানতে চাই। পি বিন্দু এবং কিউ বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা জানতে চাই। কিভাবে করে করব আমরা? সেটা হচ্ছে পি এল এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু ধরেন, কি বললাম? ধরেন পি এল এই দুইটি বিন্দুর মধ্যবিন্দু হলো এ, এবং কিউ এল এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু হলো বি। আমরা এখন করব কি, যেই কাজটা, সেটা হচ্ছে এই যে এ বিন্দুটা থেকে আমরা এখন একটা কিউএল রেখাংশের সমান্তরাল করে একটা রেখাংশ আঁকব, এবং বি বিন্দুটা থেকে এই পিএল রেখাংশের সমান করে একটা সমান্তরাল করে আমরা একটা রেখাংশ টানব। হ্যাঁ, সমান্তরাল করে আমরা একটা রেখাংশ, আমি আবারও বলি, এ বিন্দু থেকে কিউএল রেখাংশের সমান্তরাল করে একটা রেখাংশ টানলাম, বি বিন্দু থেকে পিএল রেখাংশের সমান্তরাল করে আমরা একটা রেখাংশ টানলাম। এই দুটি রেখাংশ একটা বিন্দুতে ছেদ করেছে, তার নাম দিলাম আর। এই যে আর বিন্দুটা, এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা জানতে চাই। মনে করেন আমরা আর বিন্দুটার স্থানাঙ্ক জানতে চাই, আর বিন্দুর স্থানাঙ্ক আমরা জানতে চাই। কিভাবে করে বের করতে পারি আর বিন্দুর স্থানাঙ্কটা? সেটা হচ্ছে আমরা একটু চেক করতে চাই আর বিন্দুটা কি পি এবং কিউ বিন্দুর মধ্যবিন্দু কিনা। আর বিন্দুটা পি কিউ এই দুইটি বিন্দুর মধ্যবিন্দু কিনা। যদি মধ্যবিন্দু হয় তাহলে সেই ক্ষেত্রে মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার পদ্ধতি অনুসারে আমরা এখানের স্থানাঙ্কটা নির্ণয় করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে এখন আপনাদের ওই যে বইয়ের মধ্যে মূলত এই কাজটাই করা হচ্ছিল। বইয়ের মধ্যে এই যে চিত্রটা দেখেন, একটু খেয়াল করেন, বইয়ের চিত্র, এই যে এই চিত্রটা বইয়ের চিত্রটা, হ্যাঁ। এই জন্য বইয়ের এই পুরো চিত্রটা প্রথমেই না তাকিয়ে এটা ধারাবাহিকভাবে আমরা একটু তাকাবো। একটা বিন্দু পি, আরেকটা বিন্দু কিউ।
পি বিন্দু থেকে আমরা এক্স অক্ষের সমান্তরাল করে পি এল রেখাংশ টানব, কিউ বিন্দু থেকে ওয়াই অক্ষের সমান্তরাল করে কিউ এল রেখাংশ টানব। দুইটি রেখাংশ পরস্পর এল বিন্দুতে ছেদ করেছে। পি এল এই রেখাংশের এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু হিসাবে আমরা বললাম এ, কিউ এল এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু আমরা বললাম বি। এ বিন্দুটা থেকে কিউ এল এর সমান্তরাল, কিউ এল এর সমান্তরাল করে আমরা এ আর আঁকি। বি বিন্দু থেকে পি এল এর সমান্তরাল করে আমরা বি আর আঁকি। এরা পরস্পর এই বিন্দুতে ছেদ করে। আমরা এখন আর বিন্দুর স্থানাঙ্ক জানতে চাই। একটু চেক করব আর বিন্দুটা কি পি বিন্দু এবং কিউ বিন্দুর মধ্যবিন্দু কিনা। যদি মধ্যবিন্দু হয় তাহলে মধ্যবিন্দু নির্ণয়ের ফর্মুলা প্রয়োগ করে আমরা এটার স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো ইনশাআল্লাহ। তো আসেন আমরা এখন কথাগুলো সামনের দিকে আগাই। ধর পি, এই যে পি বিন্দু x1 y1 এবং কিউ x2 y2 যে কোনো দুটা বিন্দু, পি বিন্দু থেকে এক্স অক্ষের সমান্তরাল করে পি এল রেখাংশ এবং কিউ বিন্দু থেকে ওয়াই অক্ষের সমান্তরাল করে কিউ এল রেখাংশ আঁকি, যারা এল বিন্দুতে ছেদ করে। অলরেডি এই কথাবার্তাগুলো বলা শেষ। এইটা এবং এটা পরস্পর এখানে ছেদ করেছে, সেটাই তারা বলল। সুতরাং ত্রিভুজ পি কিউ এল একটি সমকোণী ত্রিভুজ। পি কিউ এল একটি সমকোণী ত্রিভুজ। পি কিউ এল একটি সমকোণী ত্রিভুজ। পি এল এর মধ্যবিন্দু এ, তারা এটা নিজেরা বলতেছে, আমরা বলি নাই, এটা তারা বলতেছে। পি এল এর মধ্যবিন্দু হলো এ। এই মধ্যবিন্দু এ দিয়ে এল কিউ এর সমান্তরাল, মানে এল কিউ মানে কিউ এল, আমি ওই যে বারবার কিউ এল বলতেছিলাম আর এখানে তারা এল কিউ বলছে, একই জিনিস। পি এল এর মধ্যবিন্দু এ দিয়ে এল কিউ এর সমান্তরাল করে এ আর এবং এল কিউ এর মধ্যবিন্দু বি দিয়ে এই যে পি এল এর সমান্তরাল বি আর আঁকি। আর বিন্দুর স্থানাঙ্ক কত তা নিচে লেখো। নিচে একটা ঘর দেওয়া হয়েছে, এখানের মধ্যে আর বিন্দুর স্থানাঙ্ক কত তারা তা জানতে চায়। এই ঘরটা আমরা কিছুক্ষণ পরে পূরণ করে দেখাবো, এই মুহূর্তে না, আমরা কিছুক্ষণ পরে এই ঘরটা পূরণ করব। ঠিক আছে, তো এখন দেখেন যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা এটা কীভাবে করে করতে পারি। আমরা এই আর বিন্দুটা সবাই একটু খেয়াল করেন দয়া করে। এই আর বিন্দুটা পি এবং কিউ বিন্দুর মধ্যবিন্দু কিনা এটা একটু চেক করতে চাই। আচ্ছা, যদি আমি বলি যে এটা মধ্যবিন্দু, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? যদি বলি যে আর বিন্দুটা পি এবং কিউ এর মধ্যবিন্দু, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে অবশ্যই পি আর এবং কিউ আর সমান হতে হবে। সমান হবে, হতে হবে কি হবে? যদি এটা মধ্যবিন্দু হয় তাহলে পি আর কিউ আর অবশ্যই সমান হবে, কারণ মধ্যবিন্দুর দুই পাশ অবশ্যই সমান হয়। তাহলে পি আর এবং কিউ আর পরস্পর সমান হবে। ঠিক আছে, তাহলে এখন দেখেন যে এই বিষয়টা সমান হবে। আমরা এখন এই অঙ্কটা একটু ব্যতিক্রম পদ্ধতিতে সামনের দিকে আগাবো। কোন পদ্ধতি? তাকাই, সবাই একটু তাকাই। পি এ আর একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি আমরা সবাই, পি এ আর একটা ত্রিভুজ। এরপর বি কিউ আর আরেকটা ত্রিভুজ, আশা করি আমরা সবাই দেখতে পাচ্ছি বি কিউ আর আরেকটা ত্রিভুজ, ঠিক না? তাইলে পি এ আর একটা ত্রিভুজ, বি কিউ আর আরেকটা ত্রিভুজ, তাই না? দুইটা ত্রিভুজ এবং দুইটাই সমকোণী ত্রিভুজ। দুইটাই কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, কারণ এরা সবাই লম্ব অবস্থানে আছে। দেখেন সবাই একটু দয়া করে একটু খুব মনোযোগ দিয়ে এখন খেয়াল করেন কথাগুলো। আচ্ছা, এই এপি কি এ এল এর সমান না? বলেন, এপি এটা এ এল এর সমান কিনা? কারণ এটা যেহেতু মধ্যবিন্দু, এ যেহেতু মধ্যবিন্দু, তাহলে এপি আর এ এল সমান। আচ্ছা, আপনারাই বলেন তো এ এলটা কি বি আর এর সমান কিনা? এ এল এটা কি বি আর এর সমান কিনা? হ্যাঁ, কারণ এটার সমান্তরাল করেই তো এটা আঁকা হয়েছে। এটা কি বাঁকাতেরা? এই যে এটা কি বাঁকাতেরা হয়েছে? না, এটার সমান্তরাল অবস্থায় আছে। তাহলে আমরা বলতে পারি এ এল এবং বি আর পরস্পর সমান।
তাহলে একটু ঘুরায় ফিরে একটু দেখেন তো, এপিটা হলো এএল এর সমান আর এএলটা হলো বিআর এর সমান। ঘুরায় ফিরায় বলতে পারি এপিটা বিআর এর সমান, এপিটা বিআর এর সমান। তাহলে আমরা এক কথায় ডাইরেক্ট এই যে দেখেন, যদি মাঝখানের এই শব্দটা একটু বাদ দিই, একটু এই শব্দটা যদি বাদ দিই, তাহলে এটা আমি লিখতেই পারি এপি ইকুয়াল টু বিআর। তাহলে এপি বাহু এবং বিআর বাহু পরস্পর সমান হইল। আমি কিন্তু দুইটা ত্রিভুজের মধ্যে তুলনা করতেছি। কেন তুলনা করতেছি? উদ্দেশ্য তো একটা আছে, একটু পরে আমরা সেই উদ্দেশ্যটা আমরা খোলাসা হবে আমাদের সামনে। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা এখন তুলনা করতেছি। এপি বাহু বিআর বাহু পরস্পর সমান। এবার আসেন, এই যে এ আর, এই এ আর বাহুটা কার সমান আমরা এখন সেটা একটু দেখার চেষ্টা করি। আপনারাই বলেন তো, এ আর বাহু এটা কি বিএল বাহুর সমান কিনা? হ্যাঁ, এ আর বাহু বিএল বাহুর সমান। এবার বিএল বাহু বি কিউ বাহুর সমান কিনা? হ্যাঁ, বিএল বাহু বি কিউ বাহুর সমান। কেন? কারণ বি হচ্ছে মধ্যবিন্দু, বি হচ্ছে মধ্যবিন্দু। তাহলে বিএল এবং বি কিউ পরস্পর সমান। তাহলে এ আর এটা হলো বিএল এর সমান আর বিএলটা হলো বি কিউ এর সমান। আমরা ঘুরাইয়া বলতে পারি এ আর বি কিউ এর সমান, এ আর বি কিউ এর সমান, এটা আমরা বলতে পারি। তাহলে দেখেন, সবাই একটু তাকাইয়েন, সবাই একটু তাকাইয়েন দয়া করে। এই ত্রিভুজের দুইটা বাহু এই ত্রিভুজের দুই বাহুর সমান। এই ত্রিভুজের এই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ এই ত্রিভুজের এই দুই বাহুর মধ্যবর্তী কোণের সমান। তাহলে ত্রিভুজ দুইটি সর্বসম, ত্রিভুজ দুইটি সর্বসম। আমরা দেখতে পেলাম যে জিনিসটা এইরকমভাবে ছিল। এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু পরস্পর সমান, এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু পরস্পর সমান। এই ত্রিভুজের এই দুই বাহুর মধ্যবর্তী কোণ এই ত্রিভুজের এই দুই বাহুর মধ্যবর্তী কোণের সমান। সুতরাং ত্রিভুজ দুইটি সর্বসম। ত্রিভুজ দুইটি কি? সর্বসম। আর সর্বসম হইলে কি হয়? সর্বসম হলে এই ত্রিভুজের যাবতীয় সকল কিছু সমান হবে। এই ত্রিভুজের যেই বাহুটা এখনো বাকি আছে, এই ত্রিভুজের যেই বাহুটা এখনো বাকি আছে, তারাও সমান হবে। বাকি যে কোণগুলো আছে তারাও সমান হবে। অর্থাৎ দুইটা ত্রিভুজ যখন পরস্পর সর্বসম হয়, তখন ওই দুইটা ত্রিভুজের সব কিছু সমান হয়ে যায়, সব কিছু সমান হয়ে যায়। এই ত্রিভুজের তিন কোণ এই ত্রিভুজের তিন কোণের সমান, এই ত্রিভুজের তিন বাহু এই ত্রিভুজের তিন বাহুর সমান। তাহলে সেই ক্ষেত্রে একটু তাকান তো, একটুখানি তাকান সবাই। সেটা হচ্ছে, মনে আছে কিনা আপনাদের সবার? তাহলে বলেন, এই পি আর এই কিউ আর এর সমান হইল কিনা? হ্যাঁ, যেহেতু এই দুইটা ত্রিভুজ সর্বসম, তাহলে এই ত্রিভুজের পি আর বাহু এই ত্রিভুজের কিউ আর বাহুর সমান, এটা আমরা প্রমাণ করে দেখলাম। এই জন্যই আমরা দুইটা ত্রিভুজের তুলনা করতেছিলাম। তাহলে পি আর ইকুয়াল টু কিউ আর। তাহলে দেখেন, যেহেতু এই দুইটা বাহু পরস্পর সমান হইল, একটু 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 সবাই সবাই, পি আর এবং কিউ আর যেহেতু পরস্পর সমান হইল, তাহলে আমি বলতেই পারি পি কিউ এর মধ্যবিন্দু হলো আর, পি কিউ এর মধ্যবিন্দু হলো আর। কারণ এটা মধ্যবিন্দু হওয়ার কারণেই এই অংশ আর এই অংশ সমান হয়েছে, নয়তো হইতো না, তাই না? তাহলে এটা আর বিন্দুটা হচ্ছে মধ্যবিন্দু, আর বিন্দুটা হলো মধ্যবিন্দু। এখন অঙ্কটা আপনারা খুব সহজেই বুঝে যাবেন ইনশাআল্লাহ। আমি একটু লেখাগুলো একটু মুছে দিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি পরিষ্কার করে। তাহলে আমরা এখান থেকে পুরোটা পরিষ্কার করে ফেললাম। এখন আসেন যে বিষয়টা, একটু চিত্রের মধ্যে তাকাই। চিত্রের মধ্যে একটু জিনিস একটু বোঝানোর আছে। একটু দেখেন তো, পি বিন্দু এবং এল বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু হলো এ। তো এই মধ্যবিন্দুর আমরা যদি স্থানাঙ্ক নির্ণয় করতে চাই, তাহলে কীভাবে করে করতে পারি? আপনারা দেখতে পাচ্ছেন, পি বিন্দুর স্থানাঙ্ক হলো x1 y1, এল বিন্দুর স্থানাঙ্ক হলো x2 y1। এগুলো আমরা বলি নাই, এগুলো সব আগে থেকে এখানে লেখা ছিল। আচ্ছা, ঠিক আছে, x1 y1 x2 y1। এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি y1 y1, অর্থাৎ কোটির মান চেঞ্জ হয় নাই, কোটির মান একই, কোটির মান একই। শুধুমাত্র ভুজের মান পরিবর্তন হয়েছে। কেন? কারণ এই দুইটা বিন্দু কিন্তু এক্স অক্ষের সমান্তরাল যেই রেখাটা,
এখানের মধ্যে এই দুইটা বিন্দু অবস্থান করতেছে, এই যে এই রেখাংশটার মধ্যে অবস্থান করতেছে। এই রেখাংশটা কিন্তু এক্স অক্ষের সমান্তরালে আছে। আপনারা গ্রাফ পেপার তো ইতিমধ্যে সবাই চিনেনি। গ্রাফ পেপার যদি একটু দেখাই আপনাদেরকে, গ্রাফ পেপার সেটা হচ্ছে এখানের মধ্যে এই যে দেখেন গ্রাফ পেপার, এখানের মধ্যে এটা যদি হয় এক্স অক্ষ, এমনি শুধু বোঝানোর জন্য বলতেছি এক্স অক্ষ, তাহলে এই রেখাটা কিন্তু এক্স অক্ষের সমান্তরালেই আছে। এই রেখাটা কিন্তু এক্স অক্ষের সমান্তরালেই আছে। আচ্ছা ঠিক আছে, তো এখানের মধ্যে সমান্তরালে হওয়ার কারণে এই পি বিন্দুর স্থানাঙ্ক এখানে লেখা আছে x1 y1, আর এই যে এল বিন্দু এখানে লেখা আছে x2 y1। কেন এখানে মধ্যে কোটির মান চেঞ্জ হয় নাই? কারণ পি বিন্দুটা যে অবস্থানে আছে এখান থেকে সে আর উপরে উঠে নাই বা নিচে নামে নাই, এখানেই আছে y1। এল বিন্দুটাও দেখেন ঠিক এটার এই রেখার মধ্যেই কিন্তু এল বিন্দুটা, এই যে যে দেখেন পি বিন্দু যেই রেখার মধ্যে, এল বিন্দুটা সেই রেখার মধ্যেই। এল বিন্দুটা কিন্তু উপরে বা নিচে নামেনি। আমরা জানি যে উপরে বা নিচে নামলেই কিন্তু ওয়াইয়ের মানটা চেঞ্জ হবে। এখানের মধ্যে পি বিন্দুর ওয়াইয়ের মান হচ্ছে y1, তাহলে এখানেও এল বিন্দুর ওয়াইয়ের মান হবে y1, কারণ ওয়াইয়ের মানটা একই থাকবে, সমান থাকবে। এখানে যত এখানে ততই থাকবে। যদি এখানে থাকবে y3 তাহলে এখানেও y3 হতো, কারণ এই দুইটা বিন্দু একটা রেখার মধ্যেই অবস্থান করতেছে, তারা উপরে বা নিচে নামেনি। তাইলে ওয়াইয়ের মান অপরিবর্তিত, y1 y1। কিন্তু এক্স এর মান পরিবর্তন হচ্ছে, কারণ এখানে এক্স এর মান হচ্ছে x1। এবার এটা এখান থেকে জায়গা, এই যে এখানের মধ্যে এসে এখানে আসছে, তাহলে জায়গা পরিবর্তন হয়েছে, ডানে বা বামে গেছে, যার কারণে এক্স এর মান চেঞ্জ হয়েছে। ওকে ফাইন, আমরা দেখতেছি ওয়াইয়ের মান যেহেতু চেঞ্জ হয় নাই, একটু খেয়াল করি, ওয়াইয়ের মান যেহেতু চেঞ্জ হয় নাই, এখানেও y1 এখানেও y1, মানে কোটির মান যেহেতু পরিবর্তন হয় নাই, তাহলে এই দুই বিন্দুর মধ্যবিন্দু যেটা, তার কোটির মানও চেঞ্জ হবে না, তার কোটির মানও অপরিবর্তিত থাকবে। এখানে কোটির মান y1, এখানে কোটির মান y1, তাহলে মধ্যবিন্দুর কোটির মান y1ই হবে। ভুজের মানটা পরিবর্তন হবে, কারণ এখানে ভুজের মান চেঞ্জ, এখানে ভুজের মান চেঞ্জ, তাহলে এখানে ভুজের মানটা পরিবর্তন হবে। কিভাবে হবে আপনারা সবাই জানেন, এই ভুজের মান আর এই ভুজের মান এদেরকে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ দিব, এটাই কিন্তু এখানে লেখা আছে x1 + x2 ডিভাইডেড বাই 2। এই যে এখানে কিন্তু একটা দাগ দেওয়া মাঝখানে, মানে ভাগ করা হয়েছে, x1 + x2 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে ভুজের মান। আর কোটির মান y1, কারণ এখানেও y1 এখানেও y1, তো এখানেও y1। এবার আসেন এখানে যাই, আপনাদের সবার মনে আছে কিউ বিন্দু এবং এল বিন্দু, কিউ বিন্দু এবং এল বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে বি। তো এখন কিউ বিন্দুর স্থানাঙ্ক হলো x2 y2 আর এল বিন্দুর স্থানাঙ্ক হলো x2 y1। যেহেতু এই কিউ এবং এল এই দুইটা বিন্দু যেই রেখার মধ্যে অবস্থান করতেছে, এটা যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে এখন দেখেন, তাহলে এখানের মধ্যে এই রেখাটাতে ভুজের মান সমান থাকবে, ভুজের মান সমান থাকবে বা অপরিবর্তিত থাকবে, ভুজের মান চেঞ্জ হবে না, একই থাকবে। এখানে ভুজের মান যত, এখানেও ভুজের মান তত, এখানে আমি আরও যত বিন্দু দেই না কেন সবার ভুজের মান সমান থাকবে। তাহলে এখানে ভুজের মান x2, তাহলে এখানেও ভুজের মান x2, তাহলে অপরিবর্তিত। তাহলে মধ্যবিন্দু যেটা, তার ভুজের মানও x2ই হবে। ওকে ফাইন, এখন কোটির মান পরিবর্তন হয়েছে কেন? কারণ এখানে যেই বিন্দুটা, এবার তার চেয়ে আরও উপরে এসে এই বিন্দুটা, তাহলে জায়গা যেহেতু ভিন্ন ভিন্ন, সুতরাং ওয়াইয়ের মান চেঞ্জ হবে। এখানে এই যে কোটির মান চেঞ্জ হবে, এখানে y1 এখানে y2। এখন তাহলে আমরা মধ্যবিন্দুর কোটির মান কত হবে? মধ্যবিন্দুর কোটির মান কত হবে? সেটা হচ্ছে y1 + y2 ডিভাইডেড বাই 2। ভুজের মান তো সমানই থাকবে সব জায়গাতে, এখানে x2 হইল, আর কোটির মান কত হবে? এখানের কোটি যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে আমরা বি বিন্দুর কোটির মান পেয়ে যাব। এই জিনিসটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম। আসেন মেইন জায়গাতে যাই, মেইন জায়গাতে যাই, সেটা হচ্ছে আর বিন্দুর স্থানাঙ্ক আমরা এখন জানতে চাই। এখন দেখেন, আর বিন্দু যেহেতু মধ্যবিন্দু আমরা প্রমাণ করে দেখছি, এখন আমরা প্রমাণ করছি আর বিন্দু মধ্যবিন্দু, পি এবং কিউ বিন্দুর মধ্যবিন্দু হলো আর, পি এবং কিউ বিন্দুর মধ্যবিন্দু হলো আর, তাহলে অবশ্যই পি আর এবং কিউ আর সমান। ঠিক আছে, ভালো কথা। এখন দেখেন, যেহেতু আর হচ্ছে মধ্যবিন্দু,
তাহলে এখানে আমাদের ভুজের মানটা কত হবে? ভুজ কত হবে? এখানে ভুজ কত? x1, আর এখানে ভুজ কত? x2। যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন মান, ভুজ যেহেতু ভিন্ন ভিন্ন, তাহলে ভুজগুলোকে যোগ করা দরকার। x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। এবার আসেন কোটির মান বের করব। কোটির মান কত হবে? এখানে কোটি কত? y1, এখানে কোটি কত? y2। যেহেতু কোটি দুইটা ভিন্ন ভিন্ন, তাহলে যোগ করা দরকার y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে, এটা মধ্যবিন্দু হওয়ার কারণে মধ্যবিন্দুর দুই পাশের দুইটা বিন্দু, মানে এই মধ্যবিন্দুরা যাদের কারণে হইছে, এই পি বিন্দু আর কিউ বিন্দুর কারণেই তো এটা মধ্যবিন্দু হইছে। তো মধ্যবিন্দুর দুই পাশের দুইটা বিন্দুর ভুজদ্বয়ের যোগফলকে 2 দিয়ে ভাগ, তাহলে আমরা ভুজ পেয়ে যাব। কোটিদ্বয়ের যোগফলকে 2 দিয়ে ভাগ, তাহলে আমরা মধ্যবিন্দুর কোটি পেয়ে যাব। তাহলে আশা করি আপনারা সবাই এই জিনিসটা ধরতে পারছেন। সেটা হচ্ছে মধ্যবিন্দুর ভুজের মান কত? ভুজদ্বয়ের সমষ্টিকে 2 দিয়ে ভাগ। মধ্যবিন্দুর কোটির মান কত? কোটিদ্বয়ের সমষ্টিকে 2 দিয়ে ভাগ। তাহলেই মধ্যবিন্দুর ভুজ আর কোটি নির্ণয় করা হয়ে যাবে। এই অংশটাই আমরা এখন এখানের মধ্যে লিখে দিব। আর এই যে আমি এতক্ষণ যাবত মুখে মুখে যে কথাগুলো বলছি না, সবগুলো কথা এখানের মধ্যে একদম সবগুলো কথা এখানে লেখা আছে। হ্যাঁ, এই যে সবগুলো কথা, দুইটা ত্রিভুজের মধ্যে আমরা তুলনা করেছি, এরপর আমরা কোন কোন বাহু সমান সেগুলো পেয়েছি, সুতরাং ত্রিভুজদ্বয়ের সর্বসম বলেছি, তাহলে পি আর এবং আর কিউ সমান এটা বলেছি। এই দুইটা সমান হওয়ার কারণে আর পি কিউ এর মধ্যবিন্দু হয়েছে এটা আমরা বললাম। তাহলে চিত্র অনুযায়ী আর বিন্দুর স্থানাঙ্ক কত, এই মাত্র আমরা সেটাও আপনাদেরকে নির্ণয় করে দেখালাম। তাহলে এখানে যে ওই যে ঘরটা ফাঁকা ছিল বলছিলাম না যে একটু পরে লিখবো আমরা, তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক কত আসেন আমরা একটু লিখে দিই। তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক হলো, আর বিন্দুর ভুজের মান হবে, আর বিন্দুর ভুজের মান হবে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, আর কোটির মান হবে y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। হয়ে গেল, আমরা এই ঘরটা পূরণ করলাম। আর এই জিনিসটা শেখার সাথে সাথে আমরা এখন আমাদের নিচে যে অঙ্কগুলো দেওয়া আছে, এই যে এখানের মধ্যে যে অঙ্কগুলো দেওয়া আছে না, আমরা মুহূর্তের মধ্যে এগুলো এখন সমাধান করে ফেলতে পারবো একেবারে সহজে। আমাদেরকে চিত্র আঁকা লাগবে না বারে বারে, শুধুমাত্র এই যে দুইটা বিন্দু উল্লেখ করা আছে, আমরা এখন মধ্যবিন্দুর মান বের করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এখানে দেখেন যে বিষয়টা এই ছকের মধ্যে কি লেখা আছে, সবাই একটু তাকাই। যদি দুইটা বিন্দু, একটা হচ্ছে পি একটা হচ্ছে কিউ হয়, দুইটা আলাদা আলাদা বিন্দু, তাহলে বিন্দু দুইটির সংযোগ রেখার মধ্যবিন্দু যদি আর হয়, মানে পি বিন্দু আর কিউ বিন্দুকে যদি আমরা সংযোগ করি, পি বিন্দু আর কিউ বিন্দু আমরা যদি তাদেরকে সংযোগ করি, তাহলে সংযোগ রেখার মধ্যবিন্দুটা যদি আর হয়, তাহলে আর এর স্থানাঙ্ক কত হবে? x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। ওকে, সুতরাং দুই বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার সূত্রটা আমরা পেয়ে গেলাম। এটা একটা সূত্র, দুই বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের এটা একটা সূত্র। ভুজ কোটি, যে কোনো দুইটা বিন্দু দেওয়া থাকুক না কেন, ওই দুইটা বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক যদি নির্ণয় করতে বলে, তাহলে আমরা কীভাবে করে বের করব? সেটা হচ্ছে ওই দুইটা বিন্দু, যেই দুইটা বিন্দু আমাদেরকে দেওয়া আছে, ওই দুইটা বিন্দুর ভুজদ্বয়ের যোগফলকে 2 দিয়ে ভাগ দিলে মধ্যবিন্দুর ভুজ বের হবে। ওই দুইটা বিন্দুর কোটিদ্বয়ের যোগফলকে 2 দিয়ে ভাগ দিলে মধ্যবিন্দুর কোটি বের হবে। আসেন এই জিনিসটা এখন আমরা প্রমাণ করে দেখি। এই যে আমাদের পরের পৃষ্ঠায় আমরা যদি তাকাই, এখানে লেখা আছে উদাহরণ এ একটা বিন্দু, তার স্থানাঙ্ক হলো 4,6, বি আরেকটা বিন্দু, তার স্থানাঙ্ক হলো -8,4। এই দুইটা বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমাদেরকে নির্ণয় করতে বলছে। তারা বলছে মনে করো এ একটা বিন্দু যার স্থানাঙ্ক হলো 4,6, বি আরেকটা বিন্দু যার স্থানাঙ্ক হলো -8,4। এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু যেটা হবে তার স্থানাঙ্কটা নির্ণয় করো। কিভাবে করব? সেটা হচ্ছে আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব এইভাবে করে, এটা ভুজ, এটাও ভুজ, তাহলে ভুজদ্বয়ের যোগফল ভাগ 2, তাহলে ভুজ 4 প্লাস ভুজ -8, তাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এই দুইটা ভুজকে যোগ করে 2 দিয়ে ভাগ দিব, আমি যে রেজাল্টটা পাবো এটা হবে মধ্যবিন্দুর ভুজ। এবার এটা হচ্ছে কোটি, এটা হচ্ছে কোটি,
এই কোটিদ্বয়কে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে যেটা পাবো সেটা হচ্ছে মধ্যবিন্দুর কোটি। তাহলে দেখেন আমরা সব ফলাফল বের করার পরে আমাদের সামনে এইটা আসছে -2,5। এখানের মধ্যে এই -2 হচ্ছে এ এবং বি এই 2 বিন্দুর মধ্যবিন্দুর ভুজ, আর 5 হচ্ছে এই 2 বিন্দুর মধ্যবিন্দুর কোটি। অর্থাৎ আপনাদেরকে আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি এইভাবে করে, যে এটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু এটা। এ বিন্দুর স্থানাঙ্ক 4,6, বি বিন্দুর স্থানাঙ্ক -8,4, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক -2,5। মনে করেন আমি মধ্যবিন্দুর নাম দিলাম সি, তার স্থানাঙ্ক -2,5। এভাবে করে এটা নির্ণয় করা যায়। ঠিক আছে, এখন আমাদেরকে তারা একটা ছক দিছে যে তুমি কি বুঝলা। এই যে এতক্ষণ যাবৎ আলোচনাগুলো করা হলো, জানি না আপনারা বিরক্ত হয়ে গেছেন কিনা, আমি আশা করি আপনারা কেউ বিরক্ত হবেন না। দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন, আপনাদের ভালোর জন্য আমি পুরো জিনিসটা ব্যাখ্যা আকারে বলার চেষ্টা করতেছি। তো তোমরা কি বুঝলা তার প্রমাণ হবে এখন এই ছকটার মধ্যে মানগুলো তোমরা নির্ণয় করো। আমাদেরকে তারা 2টা বিন্দু দিয়ে দিচ্ছে, প্রথম বিন্দু দ্বিতীয় বিন্দু। আচ্ছা, এই প্রথম বিন্দু আর দ্বিতীয় বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করো। এটা প্রথম বিন্দু, এটা দ্বিতীয় বিন্দু, তাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আসেন আমরা এখন এটা করে ফেলি। আমরা তো এই ছকের মধ্যে এটা করে ফেলতে পারবো। কীভাবে করে আসেন একটু দেখি। সেটা হচ্ছে এখানের মধ্যে আমরা দেখতেছি ভুজ হলো -8, ভুজ হলো 0। তাহলে আমরা কি করব, -8 + 0 ভাগ 2, তাহলে এটা হবে ভুজ। 4 এবং 0 এই কোটি, কোটি এরা কি কোটি, তাহলে এই 4 আর 0কে যোগ করে 2 দিয়ে ভাগ দিব। যদি আমরা উপরে -8কে 2 দ্বারা ভাগ দিই তাহলে হবে -4, আর যদি আমরা 4কে 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 2। তাহলে এই 2টা বিন্দু যাদের কথা এখানে বলা হচ্ছে তাদের মান অনুযায়ী, স্থানাঙ্ক অনুযায়ী যদি মধ্যবিন্দু নির্ণয় করতে যাই তার স্থানাঙ্ক হবে -4,2। ওকে, চলেন এখন পরেরটা করি। পরেরটা তো তারা করে দেয় নাই, আসেন আমরা এখন করি ইনশাআল্লাহ। এ একটা বিন্দু, তার স্থানাঙ্ক হলো 4,6। বি একটা বিন্দু, তার স্থানাঙ্ক হলো -8,4। মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে? সেটা হবে এখানের ভুজ আর এখানের ভুজ যোগ করব, 4 + -8 / 2, কমা চিহ্ন, কোটি 6 প্লাস কোটি 4 / 2। আচ্ছা ঠিক আছে, ইকুয়াল টু চিহ্ন দিই। উপরে হবে 4 - 8 কম, এখানে 2 10 / 2। আলটিমেটলি আমাদের সামনে রেজাল্টটা আসবে 4 - 8 কত হয়, -4, তাই না? -4, -4কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে -2, আর 10কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 5। ওদিকে জায়গা কম তো এই জন্য আমি একটু লিখলাম আর কি এইভাবে করে। একটু খেয়াল করি, 4 থেকে যদি 8কে মাইনাস করি তাহলে হবে -4, আর তাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে -2। 10কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 5। তাহলে আমরা বলতে পারি এ এবং বি এই 2 বিন্দুর মধ্যবিন্দু যেটা, তার স্থানাঙ্ক হলো -2,5। হ্যাঁ, এটা কিন্তু -2, -2,5। এবার আসেন সিতে যাই। এখান থেকে বললো সি এর স্থানাঙ্ক, ডি এর স্থানাঙ্ক, এদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এটা হচ্ছে ভুজ, এটা কোটি, ভুজ কোটি। তাহলে ভুজদ্বয়ের সমষ্টিকে 2 দ্বারা ভাগ করবো। আমরা লিখতে পারি এইভাবে করে, এখানের মধ্যে -5 যোগ 6.5, 6.5। আচ্ছা, একটা কাজ করতে পারি, এখানে বইয়ের মধ্যে যেহেতু জায়গা কম, আমি পুরো অংশটা নোটের মধ্যে আপনাদেরকে করাই দিতে পারি, কারণ ওখানে একটু লেখাগুলো ভালো করে লিখতে পারবো জায়গা বেশি থাকার কারণে। আমি পুরো জিনিসটা এখন নোটে আপনাদেরকে লিখে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা এই যে সি বিন্দু এবং ডি বিন্দু, এই 2টি বিন্দুর মধ্যবিন্দু যেটা, তার স্থানাঙ্ক নির্ণয় করতে চাই। তো চলেন আমরা যাই নোটের মধ্যে। এই যে দেখেন, সি বিন্দুর স্থানাঙ্ক লিখলাম, ডি বিন্দুর স্থানাঙ্ক লিখলাম। তো সি ও ডি এর মধ্যবিন্দুর স্থানাঙ্কটা আমরা এখন জানতে চাই। কীভাবে বের করব? সেটা হচ্ছে এই যে সি বিন্দুর ভুজ আর ডি বিন্দুর ভুজ, তাদের যোগফলকে 2 দিয়ে ভাগ দিব। -5 + 6.5 তাদেরকে ভাগ করব 2 দ্বারা, বাস হয়ে যাবে এই 2টা বিন্দুর মধ্যবিন্দু যেটা, তার ভুজের মান। এবার আসেন এই বিন্দুর কোটি আর এই বিন্দুর কোটি, এদেরকে আমরা এখন যোগ করে 2 দিয়ে ভাগ দিব।
-5 প্লাস ব্র্যাকেটের মধ্যে -6.5। এখন আসেন একটু হিসাব নিকাশগুলো করে ফেলি। -5 প্লাস 6.5 হিসাব করলে হয় 1.5, নিচে 2, -5 প্লাসে মাইনাসে -6.5 ডিভাইডেড বাই 2, 1.5কে 2 দ্বারা ভাগ করলে হয় 0.75, -5 -6.5 একসাথে করলে হয় -11.5, তাকে 2 দ্বারা ভাগ করলে হবে -5.75। তাহলে আমরা বলতে পারি মধ্যবিন্দু যেটা, এই দুইটি বিন্দুর মধ্যবিন্দু যেটা, তার স্থানাঙ্ক এখানে ভুজ 0.5, কোটি -5.75। আশা করি আপনারা সবাই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। আমি এখন আর বইয়ে না গিয়ে সরাসরি পরেরটাতে চলে যাই। এর পরের যে অঙ্কটা, সেখানে বি এর স্থানাঙ্ক, ডি এর স্থানাঙ্ক দেওয়া রয়েছে, তাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা এখন বের করব। তো এখন দেখেন, এই যে বি বিন্দুর ভুজ আর ডি বিন্দুর ভুজ, তাদেরকে আমরা যোগ করব ভাগ 2, কোটি কোটি যোগ করে 2 দিয়ে ভাগ, রেজাল্ট আমাদের সামনে চলে আসলো। চলুন পরেরটাতে যাই, আমি সবগুলো অঙ্ক দেখাবো ইনশাআল্লাহ। এ বিন্দু সি বিন্দু, এখানের ভুজ এখানের ভুজ, তাদেরকে আমরা যোগ করলাম 2 দিয়ে ভাগ, আমরা পাবো ভুজ। কোটি কোটি, তাদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ, আমরা পাবো কোটি। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম -0.5, 0.5। এটা ঋণাত্মক, এটা ধনাত্মক। ওকে, চলুন এবার পরেরটাতে যাই। এখানে বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া, এই দুইটি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা বের করব। কার মধ্যবিন্দুর বের করব কীভাবে করে? ভুজ দ্বয়ের সমষ্টিকে 2 দিয়ে ভাগ, কোটি দ্বয়ের সমষ্টিকে 2 দিয়ে ভাগ। হিসাব নিকাশগুলো করি। এখানে যেহেতু যোগ বিয়োগের কাজ করা হয়েছে, এই জন্য আর এখন বলতেছি না, কারণ ইতিমধ্যে পর্বটা অনেক বড় হয়ে গেছে, এই জন্য আর বললাম না। তো আমরা একটু সরাসরি সামনের দিকে আগাই। হিসাব করার পরে এখানে আসলো -6.5, এখানে আসলো -0.5। বাস, আমাদের হিসাব নিকাশ শেষ। তাহলে দেখেন, এটা কিন্তু লাস্ট অঙ্ক, এটাই লাস্ট অঙ্ক। এই যে আমরা একটু বইয়ে যাই, দেখেন লাস্ট অঙ্কটা, এই যে এখানে কি আছে, বি এবং সি, তাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করো। তো এই বি আর সি এর আমরা স্থানাঙ্ক, হ্যাঁ, এই দুইটি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করে ফেললাম। তাহলে এই যে আজকের এই পর্বটির শুরু থেকে শেষ পর্যন্ত আমরা চেষ্টা করেছি মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিভাবে করে নির্ণয় করতে হয়। যদি দুইটা বিন্দু অক্ষের উপর অবস্থান করে, সেটা হতে পারে এক্স অক্ষ, হতে পারে ওয়াই অক্ষ। দুইটা বিন্দু যদি অক্ষের উপর অবস্থান করে, তখন কীভাবে করে মধ্যবিন্দু বের করতে হয়। আর দুইটা বিন্দু যদি সরাসরি অক্ষের উপর অবস্থান না করে যে কোনো জায়গাতে অবস্থান করে, যে কোনো জায়গাতে, তখন কিভাবে করে স্থানাঙ্ক নির্ণয় করতে হয়। আর এটাই মূলত সূত্র, এটাই মূলত সূত্রটা। এই যে আমরা এখান থেকে এই সূত্রটা বলতে পারি, দুই বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, ভুজদ্বয়ের যোগফল তাকে 2 দিয়ে ভাগ করব, কোটিদ্বয়ের যোগফল তাকে 2 দিয়ে ভাগ করব। এই সূত্রটা দুইটা বিন্দু যদি অক্ষের উপর অবস্থান করে, তখনও আমরা এই সূত্র অনুসরণ করতে পারবো। দুইটা বিন্দু যে কোনো জায়গাতে অবস্থান করতেছে, তখন আমরা এই সূত্র অবলম্বন করতে পারবো। এতে করে আমাদের সামনে মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের হয়ে আসবে। আমাদেরকে দুইটা বিন্দু দেওয়া, তাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক জানতে চায়। তো এই দুইটা বিন্দুর ভুজদ্বয়ের সমষ্টিকে 2 দিয়ে ভাগ দিলে মধ্যবিন্দুর ভুজ বের হয়ে যাবে। এই দুইটা বিন্দুর কোটিদ্বয়ের যোগফলকে 2 দিয়ে ভাগ দিলে মধ্যবিন্দুর স্থানাঙ্কের কোটি বের হয়ে যাবে। এই হচ্ছে আমাদের সেই সূত্রটা। মাঝখানে কিন্তু কমা চিহ্ন, হ্যাঁ, এটা কি কমা চিহ্ন। তাহলে এই সূত্রটার মাধ্যমে আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। আর এটাই আজকের পর্বে আমরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইন ব্যাখ্যা আকারে আমরা সামনের দিকে এগিয়েছি, সকল ব্যাখ্যা দিয়েছি। অবশেষে আমরা এই সূত্রটা পেলাম। এই সূত্র অনুসরণ করে আমাদের এই ছকের মধ্যে যতগুলো মান দেওয়া আছে, তাদের আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করেছি। তো এর মাধ্যমে আমরা আজকের এই পর্বটি এখানে শেষ করতেছি। আশা করি আপনারা যারা যারা ধৈর্য ধারণ করে, ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে এই পর্বটি দেখেছেন, কিছুটা হলেও উপকৃত হয়েছেন। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বটি দেখার জন্য। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।